আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা ডে টু এর ক্লাস তোমাদেরকে আর কি প্রেজেন্ট করছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে ডে টুতে আসলে আমরা কি পড়াই, অফলাইনে আমরা আসলে কি পড়িয়েছিলাম। ওকে, ডে 2তে মূলত যেটা করেছি, ডে 1-এ যে পরীক্ষাটা নিয়েছি এরকম একটা কোয়েশ্চেনে তোমরা হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন 20 মার্কের পরীক্ষা নিয়েছিলাম। যারা হচ্ছে এরকম বেসিক টেস্ট 1, 2, 3 মিস করেছো তারা অফিস থেকে এই 3টা কোয়েশ্চেন নিয়ে নিবা। আমি জানি স্ক্রিনে একটু অবস্কিউ দেখাচ্ছে, একটু পরে আমি একদম পরিষ্কার করে কোয়েশ্চেনগুলো উপস্থাপন করছি, ঠিক আছে? সো এই 20-এর মধ্যে আসলে কেউ 15 পায় নাই। খুব সহজ টপিক থেকে দিয়েছিলাম, খুবই সহজ টপিক থেকে একদমই, তবুও ভুল করেছে কারণ আমাদের আসলে যে বললাম বেসিক একটা প্রবলেম ছিল। সো ডে 1-এ যে এক্সামটা নিয়েছিলাম সেই এক্সামের এক্সপ্লেনেশন দিয়েছি ডে 2-তে। আর কি পড়িয়েছি, ওই যে ক্লাস স্টার্টে আমি ডে 1 ডে 2 যেভাবে পড়াই, প্রথমে আমি হচ্ছে ভোকাবুলারি পড়িয়েছি, তারপরে প্রিপারেশন পড়িয়েছি, তারপরে এই কোয়েশ্চেনগুলো সলভ দিয়েছি। চলো তোমাদেরকেও আজকে আমরা এই কোয়েশ্চেনে হয়ে যাওয়া যে পরীক্ষা সেটার এক্সপ্লেনেশন দিচ্ছি। 1 নম্বর কোয়েশ্চেন আসলে এই 5 মার্কের একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তোমরা যারা দেখতেছো, ক্লাস দেখতেছো, তোমরা একটু মনে মনে ভিডিওটা পজ করে একটু উত্তরগুলো করার চেষ্টা করো তো। পজ, উত্তরগুলো করো। ওকে, আচ্ছা, আশা করি তোমরা উত্তরগুলো করে ফেলছো। চলো এবারে আমরা এক্সপ্লেনেশন দেই। তোমরা যেটা এবং দেখবা কত পেয়েছো আসলে। হ্যাঁ, 1 নম্বর কোয়েশ্চেনে কত পেয়েছো একটু দেখো। আমি উত্তরগুলো বলি, আগে উত্তরগুলো বলছি, তারপর হচ্ছে এক্সপ্লেনেশন দিচ্ছি। হ্যাঁ, সাম ডেজ ago I visited an oasis. ওয়েসিস মানে কি? মরু উদ্যান, ঠিক আছে? অ্যাট অ্যাট ডাস্ক। প্রশ্নটা কিন্তু পড়বে ভাইয়া। ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ ইউজিং আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। তার মানে কি? আর্টিকেল ইউজ করছি, প্রেপোজিশন ইউজ করছি। অ্যান্ড আর্টিকেল তো আমরা ক্রসও বসাইতে পারি। ওকে, অর্থাৎ নো আর্টিকেল হবে। দেয়ার আই মিট অ্যান, না ভাইয়া, এ ইউরোপিয়ান, হি ইজ ড্যাশ ওয়ান আইড পার্সন। ওকে, এটা ম্যাক্সিমামই ভুল করছে। কেউ 2 পাইছে, কেউ 1 পাইছে, কেউ 3 পাইছে, কেউ 0 পাইছে, কেউ সর্বোচ্চ মনে হয় 4 পাইছে। হ্যাঁ, সো কেন এই প্রবলেমগুলো হয় দেখো, আমরা ছোটোবেলা থেকে তো আর্টিকেল পড়ে আসছি, প্রেপোজিশনের বেসিক জিনিসগুলো জানি, তবুও কেন ভুল হচ্ছে? এটা যাতে করে আর কখনো ভুল না হয় এজন্য তুমি এখন ক্লাসে দেখো। দেখো ভাইয়া, এখানে কি লেখা আছে? আচ্ছা, প্রথমত আমরা জিনিস কাভার করি। প্রথমত যখন আমরা আর্টিকেল শিখি, আমরা তখন আমরা আসলে কীভাবে আর্টিকেল শিখেছিলাম। আমরা যখন আর্টিকেল শিখি, দাঁড়াও আমি এগুলো উত্তরগুলো মুছে দিই। প্রথমত যখন আমরা আর্টিকেল শিখি ছোটোবেলাতে, আমাদেরকে শেখানো হয়েছিল আর্টিকেল হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ডেফিনিট আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল দা বসবে আর ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান বসবে, এভাবে শিখেছি, তাই না? অ্যান্ড প্রথমেই আমরা শিখতাম কোথায় এ আর কোথায় অ্যান বসবে, কিন্তু আমরা এটা শিখি নাই যে আর্টিকেল আসলে বসে কোথায়। তো যাই হোক, আর্টিকেল নিয়ে আমরা ডিটেল কথা আমরা আর্টিকেলের ক্লাসে বলবো, আপাতত শর্টকাট শিখাই দিচ্ছি, একদম শর্টকাট। প্রথমত লেটারের উপর বেস করে আর্টিকেল না বসিয়ে তুমি হলো সাউন্ডের উপর বেস করবা। ওকে, ইংরেজিতে এরকম মানে হচ্ছে 5টা সাউন্ড আছে। একটা হচ্ছে ওয়া, আ, ই, এ, এ। এই ধরো কোনো একটা শব্দ উচ্চারণ করতেছো, কোনো একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে তুমি যদি এই 5টি সাউন্ড পাও, কোনো একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে তুমি যদি 5টি সাউন্ড পাও, তাহলে নিঃসন্দেহে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। এই 5টি সাউন্ড বাদ দিয়ে, অর্থাৎ বাদ বাকি, হ্যাঁ, বাদ বাকি সকল ক্ষেত্রে, বাদ বাকি সকল ক্ষেত্রে কি বসবে? এ বসবে। বুঝতে পেরেছ? শুধুমাত্র কি বলবে? ওয়া, আ, ই, এ, এই 5টা সাউন্ড হলে কি বসবে? অ্যান। আর বাদ বাকি যত সাউন্ড আসবে এ। এবারে একটা এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে ভাইয়া, বুঝছো? একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে ওয়ান। ওয়ান যখন উচ্চারণ করতেছো ওয়াস আছে, তবুও এখানে অ্যান না হয়ে হবে এ, কারণ কি? এটা একটা ব্যতিক্রম। তাই আর্টিকেল ক্লাসে আমরা এটা ডিটেল শিখবো, আপাতত জাস্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো নাও। দেখো ভাইয়া, সাম ডেজ অ্যাগো আই ভিজিটেড ড্যাশ ওয়েসেস। ওয়েসেস, ওয়াস আছে না ভাইয়া, তার মানে কি এখানে উত্তর হবে অ্যান। ওকে, ড্যাশ ডাস্ক। আচ্ছা, ড্যাশ ডাস্ক এটার উত্তর আমি পরে দিচ্ছি। সময়ের সাথে সাথে কিন্তু ভাই প্রেপোজিশন আর্টিকেলও চেঞ্জ হয়েছে, এটা আমি উত্তরটা পরে দিচ্ছি। হ্যাঁ, সো দেয়ার আই মিট দ্যাস ইউরোপিয়ান। ইউরোপিয়ান, এখানে কোথাও কি আমি ইউ লিখেছি? তুমি কি ইউরোপিয়ান বলতে গিয়ে এরকম বলে ইউরোপিয়ান? আমরা সরাসরি কি বলি? ইউরোপিয়ান বলে, রাইট?
এখানে কোথাও ইউ নাই, তার মানে কি বাদ বাকি সকল ক্ষেত্রে পড়তেছে এটা, রাইট? তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে ভাইয়া? এখানে উত্তর অ্যান না হয়ে এ হবে। ওকে, হিয়ার ইজ জাস্ট ওয়ান নাইট পার্সন, ওয়াজ এখানে অ্যান হওয়া উচিত, কিন্তু অ্যান না হয় এখানে কী হবে আসলে এ হবে, কারণ আমি বলেছিলাম ওয়ান হলে এ দিবা, এটা একটা ব্যতিক্রম। যেমন গিভ মি আ 1 টাকা নোট। বুঝে গিয়েছে? 3টা উত্তর পেয়েছো, 2টো উত্তর পাও নি। চলো এই 2টো উত্তর এবার শিখি। একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের এই দিনকে, মানে একটা দিনকে বাংলা অষ্টাপ্রহরে ভাগ করা হয়, 8টা প্রহর। অষ্টাপ্রহরের নাম শুনছো? ইংরেজিতে এরকম 8টা প্রহর রয়েছে। এই 8টা প্রহরের সাথে সাথে ভাইয়া ইংরেজিতে আর্টিকেল এবং প্রেপোজিশনগুলো তার রূপ পরিবর্তন করে ফেলে। কাজেই তুমি যদি মনে করো যে শুধুই মুখস্থ করবা ইন দ্য মর্নিং, অ্যাট ডন, হ্যাঁ, অ্যাট নুন, ইন দ্য আফটারনুন, অ্যাট ইভিনিং, এইভাবে আসলে মুখস্থ করে পারা যাবে না। তোমাকে আগে সময়গুলো মনে রাখতে হবে। সময় সাথে সাথে যে প্রেপোজিশন আর্টিকেলটা পরিবর্তন হয় সেই ব্যাপারটা মনে রাখতে হবে। চলো এটা আমরা খুব সহজে শিখি, মুখস্থ করে লাভ না, এটা শিখতেই হবে। কিভাবে দেখো, আমি একটু দেখাই। এই যে 8টা প্রহর আছে, এই 8টা প্রহর আমরা আমরা একটা একটা করে দাগ দিব। হ্যাঁ, আচ্ছা বলো তো ভাইয়া, প্রথম প্রহরের নাম কি? একদম ভোরবেলা বলি না আমরা, ভোরবেলা, এটাকে আমরা ইংরেজিতে কী বলি? ডন। তারপরে আমরা কি বলি? মর্নিং। এরপরে বলি হচ্ছে মর্নিং, তাই না? ডন, তারপরে কি হয়? মর্নিং। তারপরে কি হয় ভাইয়া? মর্নিংয়ের পরে হয় নুন। তারপরে কি হয় ভাইয়া? তারপরে হয় আফটারনুন, তাই না? তারপরে কি হয়? আফটারনুন। ওকে, এরপরে কি হয় ভাইয়া? নুন আফটারনুনের পরে কি হয় বলো? দেখবা যে সন্ধ্যাবেলার আগে একটা আকাশটা লাল হয়ে যায় না, গোধূলি বলে, ইংরেজিতে কি বলা হয়? ডাস্ক। ওকে, তারপরে দেখো তো ভাইয়া, এরপরে কি হয়? এরপরে হয় ইভিনিং। এরপরে কি হয়? ইভিনিং। ওকে, তারপরে কি হয়? তারপরে হয় ভাইয়া নাইট, তাই না? আর এরপরে কি হয় ভাই? এই যে আমরা রমজান মাসে কি বলি? ভোররাত বলি না, মানে যেটাকে আমরা রমজান মাস চলে গেলে লেট নাইট বলি, তাহলে এটাকে আমি কি বলি? মিড নাইট, বা আমরা কি বলতে পারি? বা আমরা লেট নাইট বলতে পারি। মিড নাইট বা কি বলতে পারি? লেট নাইট বলতে পারি। ওকে, এই হচ্ছে 8টা প্রহর। তো তাহলে তোমাকে 8টা প্রহর মুখস্থ রাখা লাগবে, পারবা না? প্রথমে কি হয়? ডন, আমার সাথে বলো, বলো ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, লেট নাইট। এবার চোখ বন্ধ করে একবার মুখস্থ করে ফেলো। ওকে ওকে, দেখা হচ্ছে মুখস্থ তোমাদের শেষ। এইবার চলো আমরা এভাবে মাথায় রাখবো, যখন 8টা পদ মুখস্থ হয়ে যাবে, প্রথমত তুমি মনে রাখবে প্রথমটা হবে কি? অ্যাট, ঠিক আছে? তারপরটা হবে ইন, তারপরটা হবে অ্যাট, তারপরটা হবে ইন, তারপরটা হবে অ্যাট, তারপরটা হবে ইন, তারপরটা হবে অ্যাট অ্যাট, অর্থাৎ কি? অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট অ্যাট। আর এটা এরভাবে মনে রাখবা, ক্রস দা, ক্রস দা, ক্রস দা, ক্রস দা, সরি, ক্রস ক্রস। বুঝতে পারলা? তাহলে তুমি প্রথমে প্রহরগুলো মুখস্থ করবা, তারপরে প্রহরগুলো মুখস্থ হয়ে গেলে 2টো করে দাগ দিবা সামনে, দেখে মনে রাখবা। অ্যাটিন, 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 অ্যাট অ্যাট, ক্রস দা, ক্রস দা, ক্রস দা, ক্রস ক্রস। অর্থাৎ যেখানে অ্যাট সেখানে ক্রস, আর যেখানে ইন সেখানে আর্টিকেল দা বসবে। এটা একদম সহজ হয়ে গেল। এখন দেখো, ছোটোবেলাতে আমরা কিন্তু কি মুখস্থ করেছিলাম? ছোটোবেলাতে, হ্যাঁ, ছোটোবেলাতে আমরা হচ্ছে মুখস্থ করেছি এরকম যে আই ওয়াক ইন দ্য মর্নিং, আই ওয়াক ইন দ্য মর্নিং, এটা আমাদের অনেকটা মুখস্থ ছিল। এখন প্রশ্ন যখন এরকম পড়ে যে আই ওয়াক অ্যাট দ্য ডন, তখন কিন্তু আমরা ভুল ধরতে পারি না। ভালোই তো লাগছে শুনতে, খারাপ তো লাগছে, তাই না? কিন্তু এখানে দেখো ভাইয়া কটা ভুল আছে। এখানে একটা ভুল, আই ওয়াক অ্যাট দ্য ডান, না কী হবে? অ্যাট ডন হবে ভাইয়া। বুঝতে পেরেছো? এখন তুমি বলো তো ভাইয়া, তোমাকে আর ভুল হবে? জীবনেও ভুল হবে না। ওকে, এবার চলো আমরা প্রশ্নটা সলভ করি। তাহলে বলো এখানে কি হবে? এখানে কি হবে? অ্যাট কি? অ্যাট ওয়েসিস অ্যাট ডাস্ক, তাই না? অ্যাট দ্য ডাস্ক না, কি হবে? অ্যাট ডাস্ক। এখন কথা হতে পারে, আচ্ছা ভাইয়া এই যে একটা নিয়ম আপনি শেখাইলেন, ভালো কথা, কিন্তু পরীক্ষায় যদি আমি উল্টা করে দিই, অ্যাট ইন না দিয়ে যদি ইন অ্যাট হয়ে যায়, বা এটা হওয়া উচিত না। কারণ কি জানো?
কারণ হচ্ছে দেখো এই যে অ্যাটিনের আগে সাথে দেখো কে আগে, অ্যাটিন এ আগে নাকি আয় আগে, এ আগে, তাহলে যে আগে তাকে তার আগে বসাবা, তাহলে তো ভুল হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে অ্যাটিন অ্যাটিন অ্যাটাট ক্রস দ্য ক্রস দ্য ক্রস ক্রস, এভাবে মনে রাখবে। এই হচ্ছে তোমার, দেখো এই যে এখন এই নিয়মটা জেনে গেলে না, দেখো তোমার এবার দেখবা এই তোমার এই 5 মার্ক কেউ ঠেকাতে পারবে না, তুমি কখনোই ভুল করবে না, একদম ইজিলি তুমি ধরো এগুলো সলভ করে ফেলতে পারো। ওকে, এখন কি বলো ভাইয়া, এখন 5-এ 5 পাওয়া যাবে না? ইজিলি 5-এ 5 পাবে, এখন সলভ করো, দেখো একদম ইজি, 5/5। ওকে, আচ্ছা এই হচ্ছে 1 নম্বরে দিয়েছিলাম। এবার চলো আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 2 নম্বর কোয়েশ্চেন আসলে আমি কী দিলাম? 2 নম্বর কোয়েশ্চেন আমি আসলে ফিল ইন দ্য গ্যাপ ইউজিং প্রিপোজিশনস দিয়েছিলাম। ফিল ইন দ্য গ্যাপ ইউজিং প্রিপোজিশনস দিয়েছিলাম। ওকে, দেখো আচ্ছা, তুমি যদি প্রাইড নিয়ে প্রিপোজিশন মুখস্থ করে রাখো তাহলে ভাই ভুল করবা। প্রাইডের পরে সবসময় ইন হয় না, বা সবসময় অন হয় না, বা সবসময় অফ হয় না। এটা একটা গ্রামারের নিয়ম মেনটেন করে দিলে কীভাবে মনে রাখবে? এভাবে যে প্রাইড যদি কোনো একটা সেন্টেন্সে নাউন হিসেবে বসে তাহলে এরপরে প্রিপোজিশন হয় ভাইয়া ইন। প্রাইড যদি কোনো একটা সেন্টেন্সে ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে এরপরে প্রিপোজিশন কী হয় জানো? অন, মনে রাখবা। আর প্রাইড যদি কোনো একটা সেন্টেন্সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এরপর প্রিপোজিশন বসে কি ভাইয়া? অফ। এখন তুমি মুখস্থ করে লাভ নেই তুমি যদি না বুঝো, তাহলে চলো এটা একটা বুঝি। হি টেক্স প্রাইড, তাহলে প্রাইড এখানে কি ভাইয়া? নাউন। সে কি করে? গর্ব করে। কি দ্বারা প্রশ্ন আমরা নাউন পাই, তাহলে নাউন হলে এখানে উত্তর কি হবে? হি টেক্স প্রাইড ড্যাশ হিজ কান্ট্রি, কি হবে? ইন হিজ কান্ট্রি। আর হি প্রাইডস হিমসেলফ ড্যাশ হিজ কান্ট্রি, এখানে প্রাইডসটা কি হিসেবে কাজ করছে ভাইয়া? ভার্ব হিসেবে কাজ করে, তাহলে এখানে উত্তর কি হবে ভাইয়া? অন হবে। আর হি ইজ প্রাউড, দেখো বি ভার্বের পরে সাধারণত কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়, রাইট? আর প্রাইড অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্রাউড। অ্যান্ড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে উত্তর কী হবে ভাইয়া? উত্তর হবে অফ হিজ কান্ট্রি। ইজি হয়ে গেল না? এখন দেখো তো তুমি 3-এ 3 পাবা না, একদম 3/3 পাবা। কিন্তু তুমি তো মুখস্থ করতে প্রাইড ইন, প্রাইড অন, জীবনে হইতো না। এই জন্য আমাকে একটু বুঝে করতে হবে, হ্যাঁ? তাহলে তুমি 3-তে 3 পেয়ে যাবে। চলো এবার আমরা 3 নম্বর কোয়েশ্চেন সলভ করি। দেখো তো ভাইয়া 3 নম্বর কোয়েশ্চেনে ভাই ধুমসা সবাই ভুল করছে। এইখানে যে 5 মার্ক আছে, 5-এ ম্যাক্সিমাম আমি 0 পাইছে, কেউ 2 পাইছে, কেউ 1 পাইছে। কেন এমন হয়েছে? দেখো ভাইয়া 1 নম্বর যে এটা সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দেখো এখানে সুইট কিন্তু ভাই অ্যাডজেক্টিভ, তাই না? এখন দেখো প্রবলেমটা কোথায়? আমরা কিন্তু সবাই জানি যে সেন্টেন্স একমাত্র সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে কে? নাউন বা প্রনাউন। অ্যান্ড অ্যাডজেক্টিভতে কখনোই সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে না। তবে নিশ্চিত এখানে কিছু একটা আছে, কুছ তো গড়বড় হ্যাঁ, রাইট? এটাই আমার শিখতে হবে। মনে রাখবা কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ সাবজেক্টের জায়গায় বসে, এরপরে সাধারণত কি হয়? প্লুরাল ভার্ব হয়। কেন হয় জানো? বলি, দেখো যে দ্য ইউজেস আছে না, দ্য ইউজেস, আসলে এর কারণে কিন্তু এখানে উত্তরটা সিঙ্গুলার না হয়ে কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওকে, আচ্ছা তোমাদের আমি আরেকটু সহজ করে বুঝে দেখো। আমরা হিয়ার আর দেয়ারের ব্যবহার জানি না ভাইয়া। হেয়ার আর দেয়ারের পরে যে ভার্বটা হবে তার ডিপেন্ড করে মূলত পরবর্তী নাউনের উপর। ধরো ড্যাশ বুকস আছে, এখন তুমি কি এখানে ইজ নিবা নাকি আর নিবা বলো তো ভাইয়া? বুকস আছে না, তাই এখানে উত্তর কী হবে? আসলে আর। আবার যদি এখানে এরকম হইতো হিয়ার ড্যাশ এ বুক, এখন তুমি বলো এখানে ইজ নিবা নাকি আর নিবা ভাইয়া বলো? এই যে একটা বই বলছে না, ইজ। অর্থাৎ যখনই দেখবা কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভটা ওই সাবজেক্টের জায়গায় বসছে, তখন তুমি খেয়াল রাখবা ড্যাশের পরে যে নাউনটা থাকবে সেই অনুযায়ী তুমি ভার্বটা বসানো ট্রাই করবে। এই কোয়েশ্চেন আসলে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। এভাবে ব্যাখ্যা করা যায় যে একটা সেন্টেন্সে আমরা জানি সাধারণত নাউন বা প্রোনাউনই সাবজেক্টিভ ইউজ হয়, তবে যদি সাবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে ভার্বগুলি প্লুরাল হয়। এভাবে আসলে শেখানো যায়, কিন্তু এক্স্যাক্ট নিয়ম হচ্ছে ভাই এইটা, ব্যাখ্যাটা হচ্ছে এইটা। তাহলে ইউজেস যেহেতু প্লুরাল, তাই এখানে উত্তর হবে কি? আর। ওকে, আচ্ছা এইবার দেখো লাউডও কিন্তু ভাইয়া কি? লাউডও কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ।
বুঝছো? এখন দেখো আবার এখন দেখো দ্য ক্রাইজ আছে, সেম না? ওই একই ফলো করে এখানে উত্তর কি হবে ভাইয়া? ওয়্যার, লাউড ওয়্যার দ্য ক্রাইজ অফ দ্য ভিকটিম। আবার এগুলো কিন্তু একবার স্বাভাবিক টাইপের সেন্টেন্স না, এগুলো একটু প্রবাদ টাইপের, বিখ্যাত। যেমন এটার উত্তর, এটার ইয়া কি জানো? সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। এটার মানে বাংলা প্রবাদ হচ্ছে এরকম, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এটা একটা সাহিত্য থেকে কাট করা একটা লাইন। হ্যাঁ, সো দুঃখের প্রয়োজনীয়তা মধুর। লাউড ওয়ার দ্য ক্রাইজ অফ দ্য ভিকটিম। ভিকটিম মধ্যে বুঝোই ভিকটিমদের আর্তনাদ একদম হৃদয় বিদারক টাইপ, এরকম একটা অর্থ আসছে, ঠিক আছে? এরপর দেখি দ্য রিচ। ভাই রিচ ও দ্য অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা কি জানি অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভ পূর্বে যদি দা বসে, অ্যাডজেক্টিভের দা বসে, এটা কি হয়ে যাবে ভাইয়া? প্লুরাল কমন নাউন হয়ে যায় না? আচ্ছা চলো আমি এটা আরও একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আরও একটু ক্লিয়ার করি। দেখো ভাইয়া, এই যে রিচ অ্যাডজেক্টিভ না ভাইয়া? পোর অ্যাডজেক্টিভ না ভাইয়া? রিচ পোর এটা সব অ্যাডজেক্টিভ না? এগুলো সব অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ধরো বললাম ব্রেভ, এগুলো তো অ্যাডজেক্টিভ ভাইয়া, তাই না? রিচ, পোর, ব্রেভ, আরও আছে না অ্যাডজেক্টিভ? রিচ, পোর, তারপরে হচ্ছে তোমার যদি বলি পাইয়াস, অনেস্ট, এরকম অনেক আছে, এটা সব অ্যাডজেক্টিভ। এরা তো কখনো সাবজেক্ট ব্যবহার হয় না, কিন্তু এদের পুরো তুমি যে একটা দা বসায় দাও না, তখন এরা আসলে অ্যাডজেক্টিভ না হয় কী হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। কী হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। এখন নাউন যদি প্লুরাল কমন নাউন হয়ে যায়, তাহলে তার মানে এটা সাবজেক্টিভ ইউজ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল কমন নাউন, তাই ভার্বটাও কী হবে ভাইয়া? ভার্বটাও প্লুরাল ভার্ব হবে। তাহলে বলো দ্য রিচ আছে এখানে, তাহলে কী হবে? ইজ হবে না কি হবে? আর দ্য রিচ আর নট হ্যাপি অলওয়েজ। কিন্তু ভাইয়া দ্য রিচ দেখে আবার আর মারলে হবে না। যদি আবার এদের পরে যদি আবার একটা নাউন থাকে, তখন কিন্তু ওই নাউন অনুযায়ী ভার্বটি সম্পন্ন হবে। যেমন কি তুমি কি করলা? দ্য রিচ আর করলা, তাই না? কিন্তু যদি এরকম থাকতো দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান, তখন কিন্তু ভাইয়া একজনকে বোঝাতো, তখন কিন্তু আর না হয়ে কি হইতো? তখন তো আর না হয়ে ইজ হইতো ভাইয়া। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু অনেক ডিটেলে ক্লাস হবে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। এরপর দেখো দ্য পিজেন্ট্রি অফ বাংলাদেশ। হ্যাঁ, পিজেন্ট্রি মানে কি? চাষি সম্প্রদায়। পিজেন্ট্রি মানে কি? চাষি সম্প্রদায়। এটা একটা প্লুরাল ভাই, প্লুরাল কালেকটিভ নাউন। এরা বাই বর্ণই প্লুরাল ভাই, পিজেন্ট্রি। হ্যাঁ, এরকম অনেক শব্দ আছে, পিজেন্ট্রি, পোলট্রি, ক্যাটেল, অ্যারিস্টোক্রেসি, এরকম অনেকগুলো আছে আসলে, দ্য জেন্ট্রি, এরকম। তো খেয়াল করে দেখো ভাইয়া, এটা না পুরোটা সাবজেক্ট, এটা ফ্রেজাল সাবজেক্ট, দ্য প্রেজেন্ট্রি অফ বাংলাদেশ। যখন তুমি দেখবা ভার্বের আগে, ভার্বের আগে আমরা কি জানি? সাবজেক্ট হয় জানি, এটা পুরোটা একটা সাবজেক্ট, ফ্রেজাল সাবজেক্ট। এই ফ্রেজাল সাবজেক্টগুলো যদি প্রিপোজিশন যুক্ত হয়ে হয়, এই ফ্রেজাল সাবজেক্টগুলো যদি কি হয়? প্রিপোজিশন যুক্ত হয়ে হয়, তাহলে প্রিপোজিশনের আগের অংশ অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। ওকে, তাহলে দেখো দ্য প্রেজেন্ট ইজ দ্য প্লুরাল, তাই এখানে উত্তর কি হবে ভাইয়া? তাই এখানে উত্তর হবে আর। এই তো, ইন ক্রিকেট বাংলাদেশ ডিফিটেড ইন্ডিয়া মেনি টাইমস। ভাই এখানে পোলাপান ধুমসে হ্যাজ মারছে, সিঙ্গুলার ভাইবা, তাই না? কারণ দেশের নামের পর আসলে সিঙ্গুলার, এটা ঠিক যে দেশের নামের পরে কি হয়? সিঙ্গুলার ভার্বই বসে। কিন্তু ভাই কিন্তু আসলে দেশকে বুঝাই নাই, কাকে বুঝাইছে? ক্রিকেট টিমকে বুঝাইছে। তাহলে দেশের নামের পরে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু দেশের নাম দ্বারা যদি দেশকে না বুঝিয়ে বরং একটা খেলার দলকে বুঝাই, তখন কিন্তু ভার্বটা ভাইয়া প্লুরাল হয়ে যায়। কাজ এখানে হ্যাজ না হয়ে কি হবে? হ্যাভ। ইন ক্রিকেট বাংলাদেশ হ্যাভ ডিফিটেড ইন্ডিয়া মেনি টাইমস। তুমি যখন ক্রিকেট খেলা দেখবা এভাবে লেখা আছে বাংলাদেশ অপ্ট টু ব্যাট। টসে জিতে লেখা থাকে বাংলাদেশ অপ টু ব্যাট। বাংলাদেশ অপ্টস টু লেখা থাকে না, ইচ্ছা, অপ্ট মানে ইচ্ছা পোষণ করা। বাংলাদেশ টসে জিতে আর কি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সো ওইখান থেকে খেলা দেখে কিন্তু এটা বোঝা যায়। কাজে দেশের নাম থাকলেই যে সবসময় সিঙ্গুলার হবে ব্যাপারটা এমন না। যেমন দেখো বাংলাদেশ হ্যাজ এ গুড আর্মি, ঠিক আছে, কিন্তু এটা কারণ কি? কারণ বাংলাদেশ দ্বারা আমি মানে বাংলাদেশ নেম দ্বারা বাংলাদেশকেই বুঝেছি, কান্ট্রিকেই বুঝেছি, কিন্তু যখন বলি ইন ক্রিকেট বাংলাদেশ, তখন কিন্তু আসলে বাংলাদেশকে না বরং বাংলাদেশ ক্রিকেট টিমকে বুঝেছি। এই জন্য ভার্বটা কী হয়ে গেছে? বুঝছো? এখন দেখো তো ভাইয়া, এইভাবে পড়লে তোমার কি কেউ অ্যাডমিশন আটকাতে পারবে? এইভাবে পড়লে একাডেমিক অ্যাডমিশন তোমার দুটোই জোস, দুটোই ঠিক হয়ে যাবে। অ্যান্ড তুমি অবশ্যই এখানে 5-এ 5 পাইতা। তুমি দেখো ছোটোবেলা থেকে রাইট ফর্ম ভার্ব করে আসছে, হচ্ছে 5-এ এখানে আমরা কত পাইলাম? 1, 2, 3, 0, এরকম 5-এ 5 কেউ পায় না অফলাইনে। আচ্ছা,
এরপরে আমি কিছু এমসিকিউতে ইসলাম ভাইয়া, হ্যাঁ এই এমসিকিউটা 4 নম্বরে 4-এর এটা এমসিকিউতে ইসলাম যে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ফলোয়িং, নিচের কোনটা আসলে নাউন। ঠিক আছে, তো দেখো যখন দেখবা সবটি শেষে তো এল আছে, আমাদের যখন নাউনের ক্লাস করি আমরা অনেক ইয়া শেখাই আর কি, শর্টকাট শেখাতে থাকলে নাউন হয়, ওটা থাকলে নাউন হয়, কিন্তু ঠিক আছে শর্টকাট ইজ ওকে, শর্টকাটের পাশাপাশি ভাইয়া তোমাকে বেসিকটাও জানতে হবে। মনে রাখবা যে নাউন নাউন প্লাস যদি এল হয় ভাইয়া তাহলে কি হয় জানো, অ্যাডজেক্টিভ। আবার যদি ভার্ব প্লাস এল হয়, ভার্ব প্লাস এল হলে আবার কি হয়ে যায় ভাইয়া, নাউন হয়ে যায়। স্পেশালি এটাকে আমরা কি বলতে পারি, ভার্বাল নাউন বলতে পারি। কাজেই তোমাকে বেজ ওয়ার্ড দেখতে হবে, লাস্টে এল আছে বলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে ব্যাপারটা এমন না, আর লাস্টে এল আছে বলেই সেটা নাউন হয়ে যাবে ব্যাপারটা তাও না, বেজ ওয়ার্ড। এখন তুমি খেয়াল করে দেখো তো, আমি একটু এক্সাম্পল যদি দেই, ধরো আমি কিছু নাউন লিখতেছি, হ্যাঁ ধরো লিখলাম এডুকেশন, এডুকেশন এটা একটা নাউন ভাইয়া, রাইট। ধরো লিখলাম ট্রেডিশন, যেটা দেওয়া আছে এটা একটা নাউন তাই না, ট্রেডিশন। এখন যদি ভাইয়া এর সাথে এল যুক্ত করি তাহলে কি দাঁড়ালো ভাইয়া, একটা হচ্ছে এডুকেশনাল, একটা হচ্ছে এডুকেশনাল, আর একটা হচ্ছে কি ট্রেডিশনাল, ট্রেডিশনাল। এখন দেখো দুটো শেষে এল আছে এবং তারা সবাই কি, এরা সবাই কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ তাই না। কিন্তু ভার্ব যদি আমি ধরো বললাম, ভার্ব বলি, ধরো বললাম প্রপোজ, এটা একটা ভার্ব তাই না, প্রপোজ এটা একটা ভার্ব, রিফিউজ এটা একটা ভার্ব ভাইয়া, হ্যাঁ। বা ধরো আরও কমন একটা ভার্ব লিখি, রিমুভ এটা একটা ভার্ব, এখানে উত্তর আছে। তাহলে এটার সাথে তুমি যদি কী করো, এল যুক্ত করো, তাহলে ভাইটা কী দাঁড়ায় ভাইয়া বলো, একটা হচ্ছে কি দাঁড়ালো প্রপোজাল, আর এটা কী দাঁড়ালো রিমোভাল, রিমোভাল। এটার শেষে লাস্টে এল আছে, কিন্তু এরা অ্যাডজেক্টিভ না হয় কি হয়ে গেল, নাউন। আর স্পেসিফিক বললে কি হয়, ভার্বাল নাউন হয়ে গেল। গট ইট? তাহলে প্রপোজাল, রিমুভাল, কাজে লাস্টে এল থাকলে কি তুমি সব অ্যাডজেক্টিভ মারবা, লাস্টে এল থাকলে তুমি সব নাউন মারবা, নেভার এভার। তাহলে এই অপশন আসলে কোনটা উত্তর হবে বলতো, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ফলোয়িং, এডুকেশনাল অ্যাডজেক্টিভ, ট্রেডিশনাল অ্যাডজেক্টিভ, তার মানে কি ভাইয়া, রিমুভাল। এটা উত্তর হচ্ছে কি রিমুভাল, কারণ রিমুভ হচ্ছে ভার, অর্থাৎ যখনই তুমি যখনই তোমাকে এরকম আইডেন্টিফাই করতে বলবে তুমি আগে বেজ ওয়ার্ডটা দেখবা, বেজ ওয়ার্ড। এটা বেজ ওয়ার্ড ছিল রিমুভ, এল যুক্ত হয়েছে রিমুভাল, ভার্ব প্লাস এল হওয়ার কারণে এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। ওকে, এরপরে আসো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, লাস্টে এলআই থাকলে আমাদের কাছে অ্যাডভার্ব মনে হয় না ভাই প্লিজ, লাস্টে এলআই থাকলে অ্যাডভার্ব না হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, মনে রাখবা। যদি নাউন প্লাস এলআই হয় তাহলে সেটা কি হয়ে যাবে জানো, অ্যাডজেক্টিভ ভাইয়া। ওকে, আর যদি অ্যাডজেক্টিভ প্লাস এল হয় তাহলে সেটা হবে কি ভাইয়া, অ্যাডভার্ব। যেমন ধরো বললাম ফ্রেন্ড, ঠিক আছে, বললাম হচ্ছে মাদার, ওকে, হ্যাঁ বললাম হচ্ছে ফাদার, ওকে ওকে, এদের সাথে একটা করে তুমি এলআই যুক্ত করো তো ভাইয়া, তাহলে কি হয় ভাইয়া, ফ্রেন্ডলি, ঠিক আছে, মাদারলি, হ্যাঁ তারপরে কি হয় ভাইয়া, ফাদারলি। দেখো ভাইয়া সবার শেষে এল হয়, তাহলে কি অ্যাডভার্ব যেমন না, এটা কি, এটা সবাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন দেখো যদি আমি বলি শর্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, লার্জ এটা একটা অ্যাডজেক্টিভ তাই না, সো এর সাথে আবার এলা যুক্ত করতে ভাইয়া, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হবে, শর্টলি, হ্যাঁ লার্জলি, অ্যান্ড এরা সবাই কি হয়ে গেল ভাইয়া, অ্যাডভার্ব। ওকে, আচ্ছা তাহলে তো ক্লিয়ার ভাইয়া। মাইজারলি এরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, রাইট, হ্যাঁ মাইজারলি এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি বরং অ্যাডভার্ব না। তো দেখো ভাইয়া, তাহলে মাইজার হচ্ছে নাউন তাই না, নাউন, আর নাউনের সাথে এলোজিত কি হয়েছে ভাইয়া, অ্যাডজেক্টিভ হয়েছে, রাইট। এখন আমরা তো শিখলাম ভাই একমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভ পূর্বে আর্টিকেল বসতে পারে, এভার। তাহলে বলো হি ইজ আ মাইজারলি, এটা অ্যাডজেক্টিভ আর্টিকেল বসবে না, তবে এটা ভুল। হি ইজ মাইজারলি ম্যান, ম্যানের কারণে এটা আর্টিকেল বসে ছিল কিন্তু বসেনি, তাই এটাও ভুল। আর হি ইজ মাইজারলি, ওকে, আবার হি ইজ মাইজার, তাহলে এটা তো নাউনের পূর্বে একটা আর্টিকেল বসে ছিল নাই,
তার মানে এটাও ভুল, তাহলে উত্তর কোনটা সঠিক ভাইয়া? এটা, হি ইজ মাই সাইন। মনে রাখবা, একটু আগে বলেছি বি ভার্ব প্লাস কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ওকে, চলো ভাই এটা যাই। বাট মি নো বাটস, কিন্তু কিন্তু করো না তো, ঠিক আছে ভাই। দেখো যে এটা উত্তর কি হবে, অনেকে পারছো অনেকে পারোনি। মনে রাখবা নো হচ্ছে একটা ডিটারমিনার, হ্যাঁ। আর ডিটারমিনারের পরে ভাইয়া একটি ওয়ার্ড থাকলে সাধারণত সেটা কি হয়, সেটা হচ্ছে আসলে নাউন হয়। বুঝতে পেরেছ? তাহলে উত্তর কি হবে, নাউন। ডিটারমিনার কি, এটা নিয়ে আমরা বেসিক ক্লাস সব শিখবো, প্যারা নাই, ঠিক আছে। তারপর আসো ভাইয়া, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাব। এইটারে ভাইয়া অনেকে কি মারছে, অ্যাডভার্ব মারছে, কিন্তু ভাইয়া মনে রাখবা যে ফ্রম তো হচ্ছে প্রেপোজিশন, তাই না? প্রি মানে কি, পূর্বে, পজিশন মানে কি, অবস্থান। কার পূর্বে অবস্থান, নাউনের পূর্বে অবস্থান। তাহলে উত্তরটা কি হবে, কাম ফ্রম অ্যাভাব। উত্তর কি হবে, নাউন হবে। এটার উত্তর, অনেকে অ্যাডভার্ব দিছো, নাউন হবে। ওকে, আসলে আমি অ্যাভাব অ্যাডভার্ব হইতে পারে, অ্যাভাব নাউন হইতে পারে, অ্যাভাব প্রেপোজিশন হইতে পারে, এটা নিয়ে বিস্তর ক্লাস আমরা নিবনি। তারপরে আই সাজেস্ট দ্যাট, এটা তো ধ্বংসভাবে ভুল করছো। হি ওয়েন্ট দেয়ার করছো অথবা হি গোজ দেয়ার করছো, এটা আসলে এরকম উত্তর হবে না, এটা উত্তর হবে গো। কারণ এই সাজেস্ট হচ্ছে কি, সাবজংটিভ, বুঝছো? সাবজাংটিভ, আর সাবজাংটিভ হইলে কি হয়, সাবজাংটিভের পরের ভার্বটি সাধারণত কি হয়, বেস ফর্ম হয়। তাই উত্তর এখানে কি হবে, গো। সাবজাংটিভ নিয়ে ভাই আসলে এক কথাই না, পরবর্তী আমরা একটা ক্লাস করব। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস করবো, সাবজাংটিভ নিয়ে ক্লাস করব। বুঝে গেছে? এবার একটা লাস্ট অন, হুইচ ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ফলোয়িং। এটা তো আমি প্রথমে ব্যাখ্যা দিলাম, তাই না ভাইয়া? হোমলি, ফাস্টলি, ফাস্ট, সবাই ধমছে ভাই ফাস্টলি পারছে। ভাই ফাস্টলি দিয়ে ইংরেজিতে কোনো শব্দই নাই। ফার্স্টলি আছে, বাট ফাস্টলি দিয়ে কোনো শব্দ নাই। বরং দেখো, হোম তো নাউন ভাইয়া, তাই না? তাহলে নাউনের সাথে এলা যুক্ত হলে সেটা কি হয়ে যায় ভাইয়া, হোমলি অ্যাডজেক্টিভ হয়ে যায় কিন্তু ভাইয়া। তার মানে কি, এটাও কাটা, এটাও কাটা, ঠিক আছে? ওকে, বলছে অ্যাডভার্ব চেয়েছে, তার মানে কি, ফাস্ট। ফাস্ট মানে দ্রুত গতিতে, কিভাবে, দ্রুত গতিতে, ম্যানার বোঝাচ্ছে, রাইট? সো তো হচ্ছে এই যে ধরো আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো ক্লাস অবশ্যই ডিটেলে শেখা উচিত। এই জন্য আমরা আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা বেসিক ক্লাসগুলো কভার করবো। এইটা হচ্ছে আমি ডে 2-তে ক্লাস নিয়েছিলাম, বুঝতে পেরেছো? এটাই। অ্যান্ড হচ্ছে ডে 3-তে আমি ক্লাস টেস্ট 2 নিয়েছিলাম, এটারও ব্যাখ্যা দেবো নেক্সট ক্লাসে। সো আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই। ওকে।